বাজারে কমছেই না ক্রেতাদের হুড়োহুড়ি। সকাল থেকেই পেঁয়াজের কেজি 100 টাকার বেশি। বাড়তি আছে, কমের কোনো প্রক্রিয়া নেই। 1.5 লাখ 10 কেজি হেল হয়ে যায় 2 বস্তা। আমার নাতির বিয়ে আগামী 16 তারিখে, মানে 1 মাস আগে। হ্যাঁ, আগের এলসির পেঁয়াজ ঢুকলেই কমতে শুরু করবে দাম। আশা আড়তদারদের। বাজার নিয়ন্ত্রণে জেলায় জেলায় চলছে অভিযান। মালগুলা যে পুরের থেকে আসে, মালগুলা তো আপনার কম দামে কেউ কিনতে পারতেছে না। সাতক্ষীরা, যশোর, বেনাপোল যে মালগুলো আছে আমাদেরকে ব্যালেন্স মাল ইন্ডিয়া সরকারে দিয়ে দিবে। এই হঠাৎ করে দাম বৃদ্ধিটা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। আমরা সেই বিষয়টি মনিটরিং করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্কুলে খিচুড়ি নিয়ে সচিবের পর এবার প্রতিমন্ত্রীর সাফাই। বললেন হইচই করার কিছুই নেই, ব্যবস্থাপনা শিখতেই বিদেশ যাওয়ার প্রস্তাব। হাত ধোয়া শেখাতে লাগবে 40 কোটি টাকা। যেতে হবে বিদেশেও। জনস্বাস্থ্য প্রকৌশলীর স্যানিটেশন প্রকল্পে হরিলুটের আয়োজন। একমাত্র আওয়ামী লীগই অর্থনৈতিক নীতি নিয়ে কাজ করে। আগামী প্রজন্মের জন্য দেশকে গড়াই লক্ষ্য। প্রায় 9 মাস পর প্রেসিডিয়াম বৈঠকে প্রধানমন্ত্রী। এবং ট্রেনে শতভাগ আসনেই যাত্রী পরিবহন শুরু। টিকিট বিক্রিও আগের নিয়মে। স্বাস্থ্যবিধির নেই তোয়াক্কা। রাতারাতি দাম বাড়িয়ে দেয়ায় কারসাজিতে অস্থির দেশের পেঁয়াজের বাজার। কমছে না ক্রেতাদের ভিড়। সকাল থেকেই কেজি 100 টাকার বেশি। আড়তদারদের আশা আগের এলসির পেঁয়াজ ঢুকলেই দাম কমতে শুরু করবে। জুবাইর ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। 1 মাস পর নাতনির বিয়ে, তাই 1.5 মণ পেঁয়াজ কিনে রাখছেন। এভাবে নানা অজুহাত আর কারণ দেখিয়ে কিনে মজুত করছেন অনেকে। আমার নাতির বিয়ে আগামী 16 তারিখে। আজকে তো 16 তারিখ, আগামী 16 তারিখে, মানে 1 মাস আগে। হ্যাঁ, আমি বিক্রি করি আপনার যদি ভাই 5 বস্তা পিস কত, আমি কি আপনার কাছে বেচবো না? পাইকারি পর্যায়ে পেঁয়াজ সংকটের কোনো লক্ষণ নেই। উৎপাদন বেশি হয়েছে, রয়েছে মজুদও। তারপরও গত বছরের তিক্ত অভিজ্ঞতায় ক্রেতারাও অস্থির। পেঁয়াজের দামটা বাড়াতে হঠাৎ করে বাসা থেকে বলছে যে একটু বাড়াইয়া নিয়ে আসতে আর কি। পরিস্থিতি সেটা ওইটা আছে, তো বাড়তি আছে, কমের কোনো প্রক্রিয়া নেই, ডেলি বাড়তি আছে। আড়তদাররা বলছেন আগের খোলার ইম্পোর্টের চাহিদা অনুযায়ী ভারত স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকের অনুমতি দিলে শিগগিরই কমবে দাম। যারা ইনফোর্টার এক্সপোর্টার এরাই দেখা গেছে বিক্রি করে না, দাম বেশি দাম বিক্রি গেছে। পাবলিক দেখা গেছে অতিরিক্ত হয়ে গেছে যে আমার গেলবারের মতন 250 টাকা কেজি পিস হয় কিনা, এটার উপর ভিত্তি করে দেখা গেছে 1.5 লাখ 10 কেজি হেল হয়ে যায় 2 বস্তা। পুরোটা পিস ঢুকে 70-72 টাকা বাংলাদেশে প্রস্তুত। 70-72 বছর দেশি পেঁয়াজ যেরকম আছে, দেশি পেঁয়াজ তাহলে কম, দেশি পেঁয়াজ 20 টাকা 10 টাকা বেশি বিক্রি হবে। পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 95 টাকা আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা দরে। তবে খুচরা পর্যায়ে তা ছাড়িয়েছে 100 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ বাজারের সবশেষ খবর জানাতে রাজধানীর হাতিরপুলে আছেন সহকর্মী জুবাইর ফয়সাল এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি তাদের সঙ্গে যোগ দিব। প্রথমেই যাচ্ছে জুবাইরের কাছে। জুবাইর, ইমদাদ, সকাল থেকেই আমরা আপনাদেরকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলাম এবং আমরা সকাল থেকে ছিলাম কারওয়ান বাজারের পাইকারি পর্যায়ে, পাইকারি আড়তগুলোতে। তো আড়তগুলোতে আমরা যে সব খবরগুলো পেয়েছি, পেঁয়াজের বাজারে যে অস্থিরতা কিংবা দাম বৃদ্ধির যে প্রক্রিয়া, সব মিলিয়ে আমরা কিন্তু আপনাদেরকে সেই এক ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি অবস্থান করছি রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে। এটি খুচরা বাজার এবং এখানে নর্মালি যারা আসেন তারা খুচরা ক্রেতাই, খুব বেশি পণ্য কিনেন না কেউই, সবাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, এরকম একটি বাজার। এখানে আমরা পেঁয়াজের বাজার খোঁজ খবর নিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বাড়তি দামে, যেমন 110 টাকা থেকে 15 টাকা দরে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটির সম্পর্কে আমরা কারণ হিসেবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে বিভিন্ন কারণ বলছেন, কিন্তু আসলে সেটি কতটুকু যুক্তিসঙ্গত সেটি দেখার দায়িত্ব কিন্তু সরকারের মনিটরিং টিমের। এবং আমরা যতদূর জানি যে বাজার যখন কোনো একটি পণ্যের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয় তখন সেখানে আসলে নজরদারিটাও আরও বাড়ানো লাগে। আমার সঙ্গে একজন বিক্রেতা আছেন, তার সঙ্গে
একটু কথা বলতে চাই। আমরা যখন সকালে কারণ বাজারে ছিলাম সেখানকার পাইকারি পর্যায়ের খোঁজখবর নিয়ে আমরা জেনেছি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। আপনার এখানে আমরা দেখলাম 110 থেকে 15 টাকা দরে বিক্রি করছেন আপনারা। মাত্র 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার রাস্তা, এর মধ্যেই এত দাম বেড়ে যায় কিভাবে? আমরা আনছি 100 টাকা, আমাদের স্লিপ আছে, দেখতে পারেন, সমস্যা নেই। আমাদের কিনে এলে 100 টাকা খরচা আছে, ক্যান খরচা আছে, আমাদের 105 টাকা কিনা বেড়ে যায়, আমরা 110 টাকা বিক্রি করি। 106 টাকার মতো পরে দেখা খরচা, আমরা 110 টাকা বিক্রি করি। ইমদাদ, আপনি শুনছিলেন যে উনি বলছেন যে ওনার 100 টাকা দরে কেনা, কিন্তু আমরা যখন কারওয়ান বাজারে আজকে সারাক্ষণই ছিলাম তখন সেখানে কিন্তু আমরা 90 টাকার বেশি দরে দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখিনি, এবং ভারতীয় পেঁয়াজ সেখানে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। মাঝখানের এই 10 থেকে 15 টাকার গ্যাপ কেন তৈরি হচ্ছে সেটি কিন্তু বিবেচনা করার বা খুঁজে দেখার দায়িত্ব সরকারের, সেটি নিশ্চয়ই তারা করবেন। তো এই মুহূর্তে চট্টগ্রামের খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। আমরা এখন তার সঙ্গে যোগ দিব চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারের সবশেষ অবস্থা জানতে। শফিক, সকাল থেকে বেচা কেনা না হওয়ায় কিন্তু গতকাল সন্ধ্যা যে দাম ছিল সেই দামে আছে, অর্থাৎ 65 থেকে 70 টাকার মধ্যে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে সকাল থেকে কোনো ধরনের পণ্যের দাম ওঠানামা করেনি, কারণ পণ্যের দাম তখনই ওঠানামা করে যখন সব ক্রেতারা একসাথে হুমড়ি খেয়ে বাজারে প্রবেশ করে, তখন কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। গতকালকে যেভাবে হু হু করে 45 টাকা থেকে পেঁয়াজের দাম 70 টাকা গিয়ে ঠেকেছিল, সেটি এখন স্থির আছে এবং স্বাভাবিক আছে, সেটা ওঠানামা করছে না। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন, তারা যে যুক্তিটি দেখাচ্ছেন সেটি হলো, গত রাতে একটি ঘোষণা এসেছে স্থলবন্দরে যে পুরানো এলসি যে পণ্যগুলো রয়েছে, সে পণ্যগুলো যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো ভারত সরকার সেগুলো ছেড়ে দিচ্ছে, সেগুলো আসার অনুমতি দিচ্ছে। এই খবরের পরে কিন্তু রাতের মধ্যে কিন্তু সব ব্যবসায়ীরা সে তথ্য জেনেছে, তাই সকাল থেকে কিন্তু বাজার স্থিতিশীল ছিল। গতকালকে রাত্রে যেটা ছিল, সকাল থেকে সেই বাজার স্থিতি আসে, সেরকম কোনো বেচা কেনা হচ্ছে না। তবে তারা একটি কথা বারবার বলছেন যে সেটা আসলে যেহেতু ভারত সরকার স্থায়ীভাবে যেহেতু আমদানি রপ্তানি খুলে দেয়নি, যেহেতু পুরাতন এলসি যারা করেছে সেগুলোই আসার অনুমতি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু হয়তো যে পণ্য 100 টাকা 200 টাকা বা 300 টাকা যেগুলো ঢুকবে, হয়তো এগুলো 1 থেকে 2 দিন পর্যন্ত এগুলো দিয়ে বাজার সামাল দেওয়া যাবে। কিন্তু এর পরবর্তীতে কি হবে সেটা নিয়ে তাদের প্রশ্ন, কারণ গত বছর আমরা বিকল্প বাজার হিসাবে 2-3 দিনের মধ্যে যে মিয়ানমার থেকে এনেছিলাম পেঁয়াজ, সেই সুযোগ কিন্তু এবার নেই, কারণ এবার আনতে হলে কিন্তু একেবারে বন্দর হয়ে কিন্তু সিঙ্গাপুর হয়ে ঘুরে সেই পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে আসতে হবে, সে প্রসেসিং করতে পণ্য আসতে সময় লাগবে। সেক্ষেত্রে আজকে বাজার স্থিতিশীল থাকলে কিন্তু আগামীকাল কি হচ্ছে সেটা কোনো বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পেঁয়াজ বাজার সম্পর্কে আমাদেরকে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শফিকুল ইসলাম শফিক, এবং এর আগে যোগ দিয়েছিলেন রাজধানী থেকে জুবাইর ফয়সাল। জেলায় জেলায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। প্রাইমারি স্কুলে খিচুড়ি নিয়ে সচিবের পর এবার সাফাই গাইলেন প্রতিমন্ত্রী। সচিবালয়ে এ বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এটা নিয়ে এত হইচই করার কিছু নেই, খিচুড়ি রান্না নয়, ব্যবস্থাপনা শিখতেই বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। সেখানেও আমরা গণিত অলিম্পিয়াডের মাধ্যমে অঙ্ক শিক্ষার ব্যবস্থা করতেছি। থাকতে হবে ট্রেনিং, উচ্চতর প্রশিক্ষণ, এটি প্রয়োজন আছে প্রতিটা মানুষের জন্য। আজকে 2 বছর আগে আমি যেমন ছিলাম, 2 বছর পরে আমার সচিব মহোদয়, এবং এই যে আপনাদের সাথে মেলামেশার কারণে আমার কি কোনো জ্ঞান বাড়ে নাই? এটি প্রয়োজন আছে, প্রত্যেকেরই সিনিয়রদের কাছ থেকে কিছু শিখবার আছে, যে কারণে আমরা এই বিষয়ে কিছু টাকা ধরা আছে। এটি বিশাল কোনো ক্ষতিকর ব্যবস্থা নয়। বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল, সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। আপনাদের অনুরোধ করব, এই সমস্ত জামাত বিএনপির সাংবাদিক, নতুন নতুন কারা সাংবাদিকতা আসছে, আমার এলাকায় দেখছি সমস্ত বিএনপির ছাত্র দলের যুব দলের ছেলেরা এখন সাংবাদিকতা করে, ভ্রান্ত রিপোর্ট তৈরি করে। এই দিক থেকে আপনারা একটু নজর রাখবেন, আমাদের সরকারের জন্য বদনাম না হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, মানুষের কল্যাণে দিন রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে। আপনার চেহারার দিকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, যদি দেখে থাকেন ইদানিং। আর আমাদের সম্বন্ধে নানা ধরনের কথা বলে, এই বিএনপিরা নানাভাবে উস্কে দিচ্ছে মানুষকে। এটার থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং মানুষকে জানাতে হবে, জননেত্রী শেখ হাসিনার সরকার কখনো জনকল্যাণ ব্যতীত কোনো কাজ করে না। এখানেও মিড ডে মিলের আমাদের ভালো দিকের জন্য আমরা এটা করেছি। আমাদের ইয়েতে ডিবিবিতে যদি থাকে,
আমাদের বিভিন্ন ধরনের বাইরে যায় প্রশিক্ষণ নেওয়া দরকার আছে কি নাই, ট্রেনিং, উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন আছে প্রতিটা মানুষের জন্য। আজকে 2 বছর আগে আমি যেমন ছিলাম, 2 বছর পরে আমার সচিব মহোদয় এবং এই যে আপনাদের সাথে মেলামেশার কারণে আমার কি কোনো জ্ঞান বাড়ে নাই? এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। প্রসূন, এমদাদ আপনি জানেন যে এই গত 2-3 দিনের ব্যবধানে একটি সংবাদ প্রকাশ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশের মধ্যেই। সেটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যে মিড ডে মিল চালু করা হয়েছে, দুপুরের যে খাবার দেওয়া হয় দেশের 104টি উপজেলায়, ঠিক সেটি বিস্তার করে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ সারা দেশের 66,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1,47,00,000 শিক্ষার্থীদের জন্য এই মিড ডে মিল চালু করা হবে। এবং এরকমই একটি প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরিকল্পনা কমিশনে ইতিমধ্যে দাখিল করা হয়েছিল। সেটি নিয়ে মূলত এই তোলপাড় সৃষ্টি হয়েছে। তো এরই প্রেক্ষিতে মূলত গতকালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন ইনি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে 1000 লোক মূলত রান্না করা শেখার জন্য নয়, খিচুড়ি রান্না করা শেখার জন্যও নয়, এই খিচুড়ি প্রদান কিভাবে করা হবে শিক্ষার্থীদের মধ্যে, এই ব্যবস্থাপনাটি কিভাবে হবে, মূলত সেটি জানার জন্যই বিদেশে একটি প্রশিক্ষণের প্রয়োজন আছে। উনি এই বিষয়টি বলেছিলেন। আজকে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উনি কিন্তু এই বিষয়ে আজও উনি ব্যাখ্যা দিয়ে উনি বললেন যে সেখানে 1000 কর্মকর্তা কর্মচারী বিদেশে প্রশিক্ষণ নিতে যাবেন না, যাবেন 500 জনের মতো, কিন্তু এই প্রশিক্ষণটির প্রয়োজন আছে। উনি একটি পর্যায়ে একটু উত্তেজিত হয়ে উনি বলছিলেন মূলত বিএনপি জামাতের কিছু সাংবাদিকরা মূলত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই ধরনের সংবাদ প্রকাশ করে যাচ্ছে। তো মূলত বললেন যে এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে সারা দেশের শিক্ষার্থীদের দেওয়ার জন্য। ওকে, এই ছিল মূলত এমদাদ প্রাথমিক বিদ্যালয়ের এই খিচুড়ি রান্নার বিষয়ে সবশেষ তথ্য। এমদাদ, সচিবালয় থেকে প্রসূন আশিস। পেঁয়াজ বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সরাসরি যাচ্ছে সেখানে। এবারও আমরা তাই করছিলাম এবং কাজ করছিলাম, ফলো আপ করছিলাম। বৃষ্টির জন্য মাঝখানে কয়েকদিন থেকে পেঁয়াজের দামটা একটু ঊর্ধ্বমুখী ছিল। তো আমরা মনে করেছিলাম যে বন্যা বা বৃষ্টির জন্য সেটা হয়তো কমপ্লিট ঠিক হয়ে যাবে। এবার আমাদের দেশের পেঁয়াজের যারা উৎপাদনকারী কৃষকরা কিন্তু মোটামুটি অন্যান্য বছরের তুলনায় একটু ভালো প্রাইস পেয়েছে এবং তারা উৎপাদনের দিকে বেশ আগ্রহী হয়েছে গত বছরের কারণে। এমনি একটা অবস্থা হঠাৎ করে বন্ধের কারণে আমাদের উপরে চাপ পড়ে গেল। আমি একটা স্ট্যাটিস্টিক দিই যে আমাদের দেশে যেটা মতভেদে 25-26 লক্ষ টন আমাদের পেঁয়াজ উৎপাদন হয় যদি আমরা কয়েক বছর ধরে দেখি, কিন্তু তার মধ্যে অলমোস্ট 5-6 লক্ষ টন আমাদের পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তো সেজন্য প্রতি বছর 6-7 লক্ষ টন পেঁয়াজ আমাদের ইম্পোর্ট করতে হয়। তো গত বছরেও আমরা এরকমই করেছিলাম, এবছরও শুরুতে প্রথম 2 মাসে এরকমই এসছে প্রায় 2 লক্ষ টন, জুলাই এবং আগস্টে সেইভাবেই চলছিল। আমরা এর বন্ধ করার আগের 7 দিনের যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে তাতে আমরা দেখেছি প্রতিদিনই প্রায় 3000 থেকে 3500 করে টন আমাদের দেশে ঢুকছিল, যেটা যদি যোগ করি আমরা মাসের শেষে 1 লক্ষ টনের মতো গিয়ে দাঁড়ায়, যেটাই স্বাভাবিক ছিল। তো তারা বন্ধ করে দেওয়ার জন্য ভারতীয় চাপটা আমাদের পেঁয়াজটা আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, যেটা আমাদের বাজারে ছিল। আপনারা জানেন যে আগে থেকেই আমাদের দেশের পেঁয়াজটা ভারতীয় পেঁয়াজ বা ইম্পোর্টেড পেঁয়াজের চেয়ে 10 টাকা 12 টাকা দাম বেশিতে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে যে হিসাব আছে, আমাদের এই মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সিনিয়র অফিসার যেসব অঞ্চলে আমাদের পেঁয়াজ উৎপাদন হয় সেই অঞ্চলে ঘুরে এসছেন, সেখানকার ডিসি সাহেবদের সাথে আমাদের সেক্রেটারি সাহেব কথা বলেছেন এবং যেটা আমরা হিসাব পেয়েছি তাতে প্রায় 5.5 লক্ষ টন, 5 থেকে 5.5 লক্ষ টন পেঁয়াজ সেই সব অঞ্চলে আছে। সারা দেশে যদি হিসাব করি হয়তো ছড়ায় ছিটায় 6 লক্ষ টন আমাদের হাতে আছে। কিন্তু আমরা যদি হিসাবটা ধরি জানুয়ারি এন্ড পর্যন্ত, তাহলে আমাদের দরকার প্রায় 10 লক্ষ টন। তো 4 লক্ষ টন আমাদের শর্টফল আছে, মোরাললেস, এটা আনুমানিকভাবে বলা যায়। এই 4 লক্ষ টন আমাদের আনতে হবে। এখন ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ মার্কেট থেকে আনার জন্য। গতবারে বন্ধ করার পরে
আমাদের অভিজ্ঞতা বাইরে থেকে আনার, সেটা মিয়ানমার থেকে এসছে, বড় পরিমাণ আসছে টার্কি থেকে, ইজিপ্ট থেকে এসছে, চায়না থেকে এসছে, আরও কয়েকটা দেশ থেকে কম বেশি এসছে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমরা এই বন্ধ করার সাথে সাথেই আমরা অন্য মার্কেটগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম করে চলেছেন আমাদের সেক্রেটারি এবং তার যে টিম আছে, এখানে আরও সিনিয়র কয়েকজন অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি রয়েছেন। তারা এই টিম কমার্স, তারা কিন্তু বাজার এক্সপ্লোর করার চেষ্টা করেছেন। আমাদের টিসিবি চেয়ারম্যানও এখানে আছেন, তার সাথেও গতকাল অলমোস্ট সারাদিনই মিটিং করেছে। তারাও আগের থেকে প্রস্তুতি নিয়েছিল এবং আমরা এই ঘটনার আগেই 13 তারিখ থেকে, যেহেতু বাজারে একটু দামটা উপরের দিকে ছিল বিধায় আমরা পেঁয়াজ 30 টাকা দরে বিক্রি শুরু করেছি। এই ভারত বন্ধ করে দেবে এই ঘটনার আগেই। তো আপনাদের সামনে যেটা ব্যাপার সেটা হলো, আমরা এই সময় আমরা যেটা বলতে চাই যে এখন যেটা হয়েছে, এই বন্ধ করার কারণে হঠাৎ করে এই ব্যবসায়ীরা একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা সৃষ্টি হয়েছে দুটো কারণে। এক হলো তারা বাজারে কথাটা রচিত যে ভারত থেকে আসা বন্ধ হয়েছে, এখন বাইরে থেকে আসতে সময় লাগবে। দ্বিতীয়ত যেটা বেশি করে আমাদের ভোগাচ্ছে সেটা হলো সাধারণ ভোক্তাদের প্যানিক বাইং। যে লোক 2 কেজি কিনতো, যার একটু সামর্থ্য আছে, সে মনে করছে এর দাম কোথায় যেয়ে ঠেকে, আমরা 15 কেজি কিনি। কেউ 1 কেজি কিন্তু সে 10 কেজি কিনে, যার ফলে হঠাৎ করে মার্কেটে একটা চাপ পড়েছে। আমরা সোজা হিসাব যদি আপনাদের সাথে তুলে ধরি যে আমাদের কাছে আজকে 5.5 লক্ষ বা 6 লক্ষ টন আছে। যদি ধরে নেই আমরা যে প্রতি মাসে গড়ে আমাদের 2 লক্ষ টন, সেটা লাগে সাধারণত। কিন্তু এই বছর যেহেতু বড়সড় অনুষ্ঠান নেই, বিয়ে শাদী, সামাজিক অনুষ্ঠান নেই, আমাদের একটা ধারণা হয়েছে যে এবার হয়তো 2 লক্ষ টন করে লাগবে না, হয়তো কম লাগবে প্রতি মাসে। তো যে 5 বা 6 লক্ষ টন আছে, হ্যাঁ আমাদের ইম্পোর্ট বন্ধ হয়ে গেল ভারত থেকে, সেটা একটা ব্যাপার। তো আমাদের কাছে যেটা স্টক আছে, আমরা কিন্তু 1 মাস সময় পেলেই আমরা কিন্তু অল্টারনেটিভ মার্কেট থেকে, টার্কি থেকে, ইজিপ্ট থেকে, মিয়ানমার থেকে, চায়না থেকে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারবো। এমনকি হল্যান্ড, এমনকি নিউজিল্যান্ড থেকেও আমরা গতবার পেঁয়াজ পেয়েছি। শুধুমাত্র ব্যাপারটা 1 মাসের 30 ডেজের একটা ব্যাপার। গতকালকে আমার সাথে কথা হয়েছে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি টার্কিতে আছেন, উনি অন্য একটা ব্যাপারে গেছেন। উনি এই শুনে আমাদের টার্কিতে যে আমাদের অ্যাম্বাসেডর সাহেব আছেন, তার সাথে কথা বলে তার সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছেন। ওখানেও চেষ্টা করা হচ্ছে, ফলো আপ করা হচ্ছে যে কেমন করে টার্কি থেকে, গতবার টার্কি থেকে আমরা একটা ভালো পরিমাণ এনেছি এবং টার্কির পেঁয়াজ আমাদের দেশে ভালোভাবেই চলে, অনেক পছন্দ করে অল্টারনেটিভ হিসেবে। কিন্তু আমাদের দেশে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা যদি 1 মাসের যে সাপ্লাই ঘাটতিটা আছে বাইরে থেকে আসতো, যেটা ব্যালেন্স করার জন্য, সেটা যদি আমরা নাও পাই বা কমে যায়, সেটা ধরেন 1 লাখ টন পেতাম, সেটা 10,000 20,000 টন হতে পাবো কম, মানে সেটা তো এই একটু সময় আমরা সহ্য করি। একটু সময় যদি আমরা দেশের পেঁয়াজটা দিয়েই 1টা মাস কভার করি, আমরা নিশ্চিত এবার আমরা চিন্তা করেছি আমাদের টিসিবি, যারা কোনো সময় সারা বছরে এই 10-12 হাজার টনের বেশি কখনোই জানে না, তাদের সারা মাসে তারা 3-4 মাস 5 মাস বিক্রি করে 2,000-3,000 টন করে, 10-12 হাজার। আমরা এবার আগের থেকে একটু চিন্তা করেছিলাম যে আমরা বেশি আনবো, 30-35-40 হাজার টন। কিন্তু এই ঘটনার পরে আমরা সোজাসুজি সিদ্ধান্ত নিয়েছি, দরকার পড়লে আমরা উইল গো আপ টু 100,000 টন, 1 লক্ষ টন যদি মনে করি আমরা, তাহলে আমরা টিসিবির মাধ্যমে ইম্পোর্ট করি। তো এবং সব ব্যবসায়ীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা। আমাদের গতবার যে সাহায্য করেছে যেসব বড় ব্যবসায়ীরা, তো সেই মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এসালাম গ্রুপ, বিএসআর এর মধ্যে একটা গ্রুপ আছে, এরা অনেকেই তারা গতবার বেশ এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য। তাদের সাথেও কথা হয়েছে। আজকে এই মুহূর্তে একটু আগে আমরা মেঘনা গ্রুপের সাথে কথা বললাম, উনিও বলে যে আমরা গতবারের মতো আপনাদের এই সাহায্যটা করব দেশের সাথে। আমরা যেটা বললাম আপনাদের, যে টিসিবির মাধ্যমে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে আনতে, যে 4 লক্ষ টন মতো এরকম হবে কম বেশি, এটা আমরা কভার করতে পারবো। কিন্তু একটু সহ্য করতে হবে হয়তো 1 মাস, যে এটা অর্গানাইজ করার জন্য। আজকে অলরেডি আমাদের টিসিবি চেয়ারম্যান, আপনি তো খুলেছেন একটা এলসি না, মানে কি টার্কি থেকে নেওয়ার জন্য না? হ্যাঁ, টার্কি থেকে অলরেডি, মানে ইন্টারেস্টিংলি যে কয়েকদিন আগে যখন দামটা যখন একটু রাইজিং ছিল, তখন আমার সাথে কথা হয়েছিল সেক্রেটারি সাহেবের সাথে, আমার প্রতিদিন কথা হয়।
তখনই উনি চাপ দিয়েছিলেন যে আপনারা খুলে ফেলেন, তখনও কিন্তু ইন্ডিয়া বন্ধ করেন। আমরা মার্চ পর্যন্ত প্ল্যান উনি একটা মাস আপনি অ্যাপ্রুভ করেছেন স্যার, একটা অ্যাপ্রুভ করেছিলাম, সেটা খুব বেশি না, 25-30 হাজার টন আগে যেটা, কিন্তু আমরা সিদ্ধান্ত বদলে ফেলেছি যে দরকার পড়লে আমরা এই ফেব্রুয়ারি পর্যন্ত 1 লক্ষ টনে যাব। পেঁয়াজ বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমরা সরাসরি ছিলাম সেখানে। দুপুরের সময় আরও থাকছে। খুলনার পাইকারি বাজারে এক সপ্তাহেই কমেছে ইলিশের সরবরাহ, দামও বাড়তি, ভারতে রফতানির প্রভাব বলছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি সত্ত্বেও সরকারি নানা উদ্যোগে দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায়। শুধু মহামারী মোকাবিলা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দল কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। সকালে গণভবনে দলের সভাপতি মণ্ডলীর সভায় একথা বলেন তিনি। করোনার কারণে দীর্ঘ সময় বড় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মাঠে। মহামারীতে থেমে থাকা সময়ে সাংগঠনিক কাজ চলছে অনলাইনে। নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করেছেন দলীয় প্রধান। গেল বছরের ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন হলেও প্রায় 9 মাসের মাথায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল বুধবার। গণভবনে আওয়ামী লীগ প্রধানের সভাপতিত্বে ফোরামের সদস্যরা অংশ নেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। পরিবর্তন করতে হবে। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও দল প্রাণপণে চেষ্টা করেছে বলেই এখনো দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে পড়েনি। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। মহামারীতে সহায়তা নিয়ে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে দল। আমরা যখন সরকারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেব। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। করোনার আঘাতে মানুষ যাতে অতি দরিদ্র হয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে মানুষকে সাহায্য করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গরিব মানুষকে হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তাতে খরচ হবে 40 কোটি টাকা। আবার 5 বছরে মাত্র 9 জনের বেতন ভাতা, 3 কোটি টাকা আছে বিদেশ ভ্রমণ, সেখানেও লাগবে 5 কোটি টাকা। এমনই হরিলুটের আয়োজন গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের ডিপিপিতে। অর্থনীতিবিদরা বলছেন, এমন অনিয়মে শুধু আর্থিক নয়, ক্ষতি হয় সুনামেরও। জুবাইর ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। দেশের বাজারে ভালো মানের হাত ধোয়ার একটি বেসিনের সর্বোচ্চ মূল্য 6,000 থেকে 12,000 টাকা। পানির পাম্প সহ যার সর্বোচ্চ খরচ 35,000 টাকা। অথচ 5 ইঞ্চি ইটের গাঁথুনিতে 3.5 ফুট লম্বায় একটি হাত ধোয়ার বেসিন তৈরিতে 2 লাখ টাকারও বেশি অর্থের প্রস্তাব করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির পাম্প সহ এরকম 1425টি স্টেশন তৈরির খরচ 28.5 কোটি টাকা। ডিপিপিতে আচরণ পরিবর্তন আর হাত ধোয়া শেখাতে চাওয়া হয়েছে প্রায় 40 কোটি টাকা। পরামর্শকদের পেছনে 27 কোটি টাকা, আবার নিজেদের সক্ষমতা বাড়াতে অধিদপ্তর ব্যয় করবে 7 কোটি টাকা। এর জন্যই তো প্ল্যানিং কমিশন আছে, এর জন্যই তো একনেক আছে। আমি যেটা দিলাম সেটাই তো আর পাস হয়ে যাবে না। বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন ক্যাম্পেইন, দুইটা জিনিস মিলে কিন্তু টাকাটা অসিলেটেড মেসেজের মধ্যে তো কোভিডের মেসেজও এসে পড়ে। বিদেশি অর্থায়ন হওয়ায় এ ধরনের প্রকল্পে অনিয়মের আর্থিক ক্ষতির সঙ্গে ঝুঁকিতে পড়ে রাষ্ট্রের সম্মানও, এমন মত অর্থনীতিবিদদের। নিয়ন্ত্রণের যদি আপনার ঘাটতি থাকে, তাহলে বিশ্বব্যাংক, এডিবি এসে এটা ঠিক করে দেবে, এইটা আশা করাটা আমার অভিজ্ঞতা বলে যে এটা ঠিক বাস্তবসম্মত না। টাকা তো ফেরত দিতেই হবে। ঠিকাদাররা এটাকে নিয়ে চলে যান, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম অর্থটা পরিশোধ করবে, কিন্তু কোনো সম্পদ তো তারা উত্তরাধিকার সূত্রে পাবে না।
যদিও মন্দের ভালো হিসেবে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত পিইসি সভায় ব্যয়ের প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলে তা ফেরত পাঠিয়ে প্রায় সব খাতে খরচ অর্ধেকে নামাতে বলেছে পরিকল্পনা কমিশন। আর প্রকল্পের দুর্নীতি বন্ধে আইনি জটিলতায় হতাশা প্রকাশ করলেন পরিকল্পনা মন্ত্রী। বিধিবিধান কিন্তু আছে, অ্যাপ্লিকেশন প্রায় হয় না, এড়িয়ে যায়, এড়িয়ে যাওয়ার সুযোগও আছে। এইটাকে রিফাইন করা, অ্যাপ্লিকেশনটাকে স্ট্রিনজেন্ট করা, টাইট করা, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা এগুলো করতে চাচ্ছি। তবে এইগুলো আমরা স্বীকার করি যে এটা হঠাৎ করে অর্ডার দিয়ে করা যাবে না, এটা একটা কালচারের প্রশ্ন। মাস কয়েক আগে সারা দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য ৮,৫০০ কোটি টাকার একই ধরনের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। শুধু গোপালগঞ্জের জন্যই নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে আলাদা একটি প্রকল্প প্রস্তাব রয়েছে পরিকল্পনা কমিশনে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে ট্রেনের শতভাগ যাত্রী পরিবহন। এক আসন নয়, যাত্রী বসছে পাশাপাশি। এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে আছেন সহকর্মী নাজবুস সালেহী। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইমদাদ, আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম যে ট্রেনের আজকে থেকে এক আসন ফাঁকা নয়, প্রতি আসনে যে যাত্রী পরিবহন করবে সেটার খোঁজ খবর রাখতে। তো কমলাপুর রেল স্টেশনে মোটামুটি সেই বিষয়ে যাত্রীরা সন্তোষজনক উত্তর দিলেও বিমানবন্দর রেল স্টেশনে আমরা এখন আছি, তার চিত্র কিন্তু কমলাপুরের চেয়ে পুরোটাই আলাদা। আপনি দেখছেন যে এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার। এইখানে আসলে কমলাপুর রেল স্টেশনে যেভাবে টিকিট কাউন্টারে মোটামুটি সামাজিক দূরত্ব মানানোর যে ব্যাপারটা ছিল, এখানে কিন্তু তার কোনোটি নেই। আগের নিয়মই আগের মতোইভাবেই মানুষ একে অপরের সাথে গাদাগাদি করে কাউন্টারের সামনে এসে টিকিট কিনছেন। এবং এই জায়গাটিতে যেই লোকগুলো রেলের যে কর্মচারীরা যারা হচ্ছে টিকিট চেক করছেন অথবা কোনো অবৈধ যাত্রী যাদের টিকিট নাই তারা আসলে ওই স্টেশনে প্রবেশ করছেন কিনা, সেই ধরনের বিষয়টিকে আসলে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন সেটি বলাই যায়। এখানে তার ওই যারা এই দায়িত্বগুলো পালন করছেন তারাও আসলে ততটা স্বাস্থ্য সুরক্ষা যে নিয়ে যে সামগ্রী থাকার কথা, মাস্ক, হ্যান্ড গ্লাভস অথবা আরও অন্যান্য যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। পাশাপাশি আরও একটি বিষয় আপনাকে বলি, যেহেতু আজকে থেকে আর এক আসন ফাঁকা থাকছে না, সুতরাং সামাজিক দূরত্ব যেহেতু মানা হচ্ছে না, এই জন্য স্বাস্থ্যবিধি যাতে যাত্রীরা মানে সেই ব্যাপারে আসলে রেল আজকে গুরুত্ব দিচ্ছে বলে বারবার বলা হয়েছে। কিন্তু রেল স্টেশনে, বিমানবন্দর রেল স্টেশনে আসলে যাত্রীদের ওই ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, এই যে ব্যাপারটি রেলের পক্ষ থেকে যে ধরনের তৎপরতা থাকার কথা ছিল তার কোনোটি এই বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু নেই। যাত্রীরা এখানে ঢোকার সময় তাদের কোনো ধরনের শারীরিক তাপমাত্রার পরিমাপ করা হচ্ছে না, তাদেরকে কোনো স্যানিটাইজ করা হচ্ছে না। পাশাপাশি এখানে অনেক মাস্ক ছাড়া যাত্রী আপনি দেখছেন যারা টিকিট কাউন্টারে এসে ভিড় করেছেন, তাই যেমন কমলাপুর রেল স্টেশনে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে তার চিত্র কিন্তু ভিন্ন। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখান থেকে আপনি জানেন যে সমস্ত আন্তঃনগর ট্রেনের টিকিটও এখান থেকে দেওয়া হয়। এই যে টিকিটগুলো আগে করোনার সময় একটি ট্রেনের যে 50% টিকিট বিক্রি করা হচ্ছিল, যার পুরোটাই অনলাইনে দেওয়া হচ্ছিল, আজকে থেকে তার 50% কাউন্টারে এবং 50% অনলাইনে বিক্রি হবে। এমন খবরে কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। এবং এখানে যেহেতু আর সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, রেল নিজেই সেটিকে রেল বলছে যে সেটি এখন থেকে আর সম্ভব নয় তাদের মানা, যে কারণে স্বাস্থ্য সুরক্ষার উপরে তারা বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কমলাপুর রেল স্টেশনে সেগুলো মোটামুটিভাবে পালন করা সম্ভব হলেও বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু তার চিত্র পুরোপুরি ভিন্ন। এখানে তার চাইতে পুরো আলাদা রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে যেমন মাস্ক ছাড়া মানুষ ঘোরাঘুরি করছে, ঠিক অনেকেই আসার পর আমরা অভিযোগও পেয়েছি যে টিকিট ছাড়াই যাত্রী ট্রেনে উঠে যাচ্ছেন, এখান থেকে বের হয়ে যাচ্ছেন, এমন সুযোগও কিন্তু এখানে রয়েছে। তো ইমদাদ, এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে সর্বশেষ। বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজবুস সালেহী। খুলনার রূপসা পাইকারি মাছ বাজার এখন সরগরম ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে। দেশীয় সামুদ্রিক মাছের পাশাপাশি রয়েছে রূপালী ইলিশ। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে ইলিশের সরবরাহ। এটা ভারতে ইলিশ রপ্তানির প্রভাব বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ন্যামল হোসেন কোচি। ভোর থেকে শুরু হয়েছে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারের কেনাবেচা। বিভিন্ন আড়তে এসেছে নানা প্রজাতির মাছ, তাই কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তবে এক সপ্তাহের ব্যবধানে খুলনার পাইকারি মাছ বাজারে কমেছে ইলিশের সরবরাহ। বিভিন্ন সাইজের ইলিশের পাশাপাশি জাটকা ইলিশও দেখা গেছে কয়েকটি আড়তে। দামও কিছুটা বাড়তি। বিক্রেতারা বলছেন ভারতে ইলিশ রপ্তানির প্রভাব এটি। মাছ বড় মাছ 600 গ্রাম হইতে আপনার
1.5 কেজি 2 কেজি পর্যন্ত সব ইন্ডিয়া চলে যাচ্ছে। ইন্ডিয়া এলসি খুলেছে, এলসির কারণে 20-50 টাকা 100 টাকা কেজিতে বেড়ে গেছে। বড় মাছ 1000, 900, 800, বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের দাম। সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দেশি প্রজাতির ভেটকি, রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের দাম। ভেটকি মাছ, তারপর দাইতে মাছ, তারপর মাগুর মাছটা যেগুলো দিয়ে আর কি নানান পদের মাছ দাম কম। কারণ হচ্ছে ইলিশের চাপটা বাড়লে মানুষের ইলিশের দিকে চাহিদা এসে যায়, আর ওই সাদা মাছের চাপটা চাহিদাটা কমে যায়। এদিকে কাঙ্ক্ষিত দামে ইলিশ না পেয়ে হতাশ ক্রেতারা। মাছের দাম নিয়ে রয়েছে মতপার্থক্য। আগে যেভাবে দাম ছিল এখন তার চেয়ে বেশি চাচ্ছে না। এর আগের সপ্তাহে কম ছিল, এবারটা বেশি। এখন বাজার দাম বেশি, চড়া খুব। মাছের বাজার ভালো, মানে ক্রয় ক্ষমতার ভিতরে। ভরা মৌসুম ছাড়াও সারা বছর খুলনা থেকে প্রতিদিন গড়ে 50 কোটি টাকারও বেশি দেশি, হাইব্রিড ও সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দুপুরের সময় আরও থাকছে। ক্রিকেট খেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মা ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিকুর রহিম, দিয়েছেন উপহার, সব সময় পাশে থাকার আশ্বাস। করোনা পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটকদের ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। দূরদূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা বলছেন করোনার অস্বস্তি থেকে মুক্তি পেতে কক্সবাজারে ছুটে আসা। এতে সৈকতের হকাররা আবারও উজ্জীবিত। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট। কয়েকদিন আগেও হাতে গোনা পর্যটক এই পয়েন্ট দিয়ে সৈকতে ঢুকতেন, কিন্তু এখন এই পয়েন্ট দিয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সব বয়সী মানুষের ভিড়। সৈকতের বালিয়ারি, নীল জলরাশি ও পানিতে গোসলে মাতছেন তারা। করোনার কারণে দীর্ঘ 5 মাস পর গত 17 আগস্ট সৈকতসহ কক্সবাজারের পর্যটক কেন্দ্রগুলো সবার জন্য মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে বাড়তে থাকে পর্যটকের আগমন, আর সাপ্তাহিক ছুটিতে উপচে পড়া ভিড় সাগর তীরে। অনেক মজা করছি, ঘোড়াতে উঠছি, ঢেউতে গোসল করছি। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, সমুদ্র তীরে হাঁটতে পেরে অনেক অনেক আনন্দ লাগছে। মনে হয় যে জেলখানা থেকে মুক্তি পেলাম এমন লাগতেছে আর কি। পর্যটক আগমনের উপর নির্ভরশীল সৈকতের ফটোগ্রাফার, জেট স্কি চালক ও হকাররা দীর্ঘদিন পর হলেও সৈকতে পর্যটক বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে তাদের মধ্যে। এখন মোটামুটি পর্যটক আসতেছে, এখন 2500 টাকা কাজ হয়। এখন একটু পর্যটক একটু বেশি, আমরা মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছি। সৈকতে পর্যটকের চাপ বাড়ায় 3টি পয়েন্টে টহল ও টাওয়ার বসিয়ে সমুদ্র স্নানে নিরাপত্তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন লাইফগার্ড কর্মীরা। লোকজন বেশি নামতেছে, পর্যটকরা পানিতে, আমাদের লাইফগার্ড সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছি পানির মধ্যে। পর্যটন ব্যবসার উপর নির্ভর করে কক্সবাজারে গড়ে উঠেছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, 5 শতাধিক রেস্তোরাঁ, সহস্রাধিক বার্মিজ দোকান ও পর্যটকবাহী জাহাজ। এর সাথে জড়িত রয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মা ছেলের সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। উপহার হিসেবে দিয়েছেন ক্রিকেটের ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস। আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান পড়াশোনার পাশাপাশি ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার। স্বপ্ন পূরণে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইয়ামিন। সন্তানের আবদার রক্ষা করতে সব সমালোচনাকে পেছনে ফেলে বোরকা পরেই ছেলের সঙ্গে ক্রিকেট খেলেন মা। কদিন আগে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই মা ছেলেকে চমকে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রাজধানীর বনানীর এক মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন মিস্টার ডিপেন্ডেবল। ইয়ামিনকে দিয়েছেন উপহার। বাংলাদেশের জাতীয় প্লেয়ার মুশফিকুর রহিম আমার পাশে দাঁড়িয়ে আমাকে উপহার দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমি বলেছিলাম মুশফিককে যে ওর দায়িত্বটা নিতে হবে, তুমি বড় ভাই, তোমার নিতে হবে। তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি সবটাই দেখবো। এই মুশফিকের মতন খেলোয়াড়, এত বড় একটা খেলোয়াড়, মানে আমার ছেলের কথাতে দেখা করতে আসবে, এটা আমি স্বপ্ন ভাবতে পারি নাই। কোনো মানুষ নয়, এবার মোবাইলে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে মালয়েশিয়ার একটি বানর। দেশটির হোজর প্রদেশে এক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল হারিয়ে যাওয়ার একদিন পর একটি জঙ্গল থেকে সেটি উদ্ধার করা হলে
এতে বানরের অসংখ্য সেলফি ও ভিডিও আবিষ্কার করা হয়। তবে ঠিক কিভাবে মোবাইলটি হারিয়েছিল সে বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আতঙ্ক ছড়িয়েই বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম। আমদানি হবে দ্রুতই, ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী। সকাল থেকেই কেজি 100 টাকার বেশি। স্কুলে খিচুড়ি নিয়ে সচিবের পর এবার প্রতিমন্ত্রীর সাফাই, বললেন হইচই করার কিছুই নেই, ব্যবস্থাপনা শিখতেই বিদেশ যাওয়ার প্রস্তাব। একমাত্র আওয়ামী লীগই অর্থনৈতিক নীতি নিয়ে কাজ করে, আগামী প্রজন্মের জন্য দেশকে গড়াই দলের লক্ষ্য। প্রায় 9 মাস পর প্রেসিডিয়াম বৈঠকে প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।